সালামু আলাইকুম। পিনাকি জয় বাংলা। অনেকেই মনে করতে পারেন যে আমি পিনাকিকে জয় বাংলা করতে আসছি না, এত বড় ক্ষমতা আমার নাই। আমি মূলত সেই সমস্ত মানুষকে জয় বাংলা করতে চাই যারা বলতে চান যে পিনাকির কোনো অর্জন নাই। আসলে পিনাকির অর্জন অনেক। পিনাকি এমন ভাষায় কথা বলেন যেই ভাষা বাংলাদেশের মানুষের মনের ভাষা। বিশেষ করে ইসলামপন্থী যারা, তারা তাদের কথা বলার মতো কোনো ইনফ্লুয়েন্সার বাংলাদেশে নাই। পিনাকি একমাত্র ব্যক্তি যে ইসলামপন্থী যে জনগোষ্ঠী তাদেরকে নিয়ে কথা বলে, মজলুমের পক্ষে কথা বলে। গতকালকে দেখলাম ফ্রান্সের প্যারিসে বাস্তিল দুর্গ, সেই বিখ্যাত ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা যে দুর্গ ভাঙছিল, সেই বাস্তিল দুর্গের সামনে পিনাকিদা স্লোগান দিতেছে, দিল্লি না ঢাকা। ভাল লাগছে, স্লোগান ভালোই লাগে অলওয়েজ। তো পিনাকির অর্জনটা নিয়ে আমি আলাপ করব। লং একটু ডিসকাশন হবে, লম্বা হবে। আমি আপনার আশা করব আপনারা ধৈর্য সহকারে শুনবেন। পিনাকির অর্জনটা হইল ডক্টর খলিলুর রহমান, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, ডক্টর খলিলুর রহমান। তিনি একজন কূটনীতিক এবং বাংলাদেশের 1 নাম্বার বিসিএস অফিসার ছিলেন। তো পিনাকি একটা সময় আওয়াজ তুললেন ইউনূস সরকারের ব্যর্থতা দেখে যে ডক্টর খলিলুর রহমান পিনাকির পূর্ব পরিচিত এবং ওনার সাথে পিনাকির বেশ কয়েকটা টক শো আছে। আপনারা চাইলে আমি লিংক দিতে পারবো, অথবা আপনারা ইউটিউবে যদি এটা সার্চ করেন যে এই পিনাকি ও খলিলুর রহমানের টক শো, সেইখানে খলিলুর রহমানকে পিনাকি পরিচয় করায় দিছে। এবং পিনাকি বলছে যে আমার যে প্রত্যেকটা এপিসোড, আমার প্রত্যেকটা ভিডিও রেকর্ড করার আগে আমি খলিলুর রহমানের কাছ থেকে পরামর্শ নিতাম। মানে এইটা প্রমাণিত পিনাকির কথাই যে খলিলুর রহমান তার খুবই ক্লোজ বড় ভাই গেল। তো পিনাকি যখন এই কথাগুলি 1 বছর আগের, বেশি আগের না, আপনারা খেয়াল করলেই বা এগুলো আপনারা, পিনাকি যে খলিলুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার জন্য চেষ্টা করছে, এই ভিডিও এখনও পর্যন্ত পিনাকির চ্যানেলে আছে। কিন্তু মাহমুদুর রহমান একটা কথা বলেন যে বাঙালি মুসলমানের একটা বড় সমস্যা হইল তারা খুব দ্রুত তারা সব কিছু ভুলে যায়। তো আপনারা 1 বছর আগের স্মৃতি মনে করলে অনেক কিছু মিল পাবেন আমার আজকের কথার সাথে। তো পিনাকি আওয়াজ তুললেন যে খলিলুর রহমানের মতো যোগ্য লোক বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে থাকা উচিত। পরবর্তীতে দেখা গেল যে ডক্টর ইউনূস পিনাকির কথায় সাড়া দেওয়া হোক বা না সাড়া দেওয়া হোক, ডক্টর ইউনূস কিন্তু খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা বানাইলেন এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তাকে নিয়োগ দেওয়া হইল। মজার বিষয় হইল, খলিলুর রহমানের নিয়োগ পাওয়ার পরেই ডক্টর ইউনূসের সরকার তার গুরুত্বপূর্ণ সদস্যদেরকে নিয়ে লন্ডনে সফর করলেন। এবং লন্ডনে সফর করার পরে তারেক রহমানের সাথে একটা মিটিং হইল, বৈঠক হইল, যেটা কিন্তু ইউনূস সরকার পারেন না। মানে ইথিক্যালি, নৈতিকভাবে যাকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়, তিনি কোনো রাজনৈতিক নেতার সাথে শুধুমাত্র তার বাসায় যাওয়া, শুধুমাত্র তার সাথে বৈঠক করতে পারেন না। সব দলকে নিয়ে বৈঠক করতে পারেন, বাট কিন্তু নির্দিষ্ট কোনো দলের সাথে বৈঠক করা মানে হচ্ছে তিনি পক্ষপাত দুষ্ট হচ্ছেন। তো মজার বিষয় হলো, দেখা গেল যে এই খলিলুর রহমান এত পাওয়ারফুল লোক, দেখা গেল যে ইউনূস সরকারের সাথে যে বিএনপির একটা রেষারেষি চলতেছিল, যে হচ্ছে আপনার বিএনপি খালি নির্বাচন চাইতেছিল, ফখরুল মানে কি জানি খন্দকার, আরে মির্জা ফখরুল বলতেছিল যে নির্বাচন দিলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ইউনূস আঙ্কেল মুরব্বী কিন্তু নির্বাচন দিতেছিল না। তো মানে একটা ফুটবলের মতো আর কি, কে কিভাবে বল কার হাতে যাবে এটা নিয়ে খুব একটা অস্বস্তিকর অবস্থা ছিল। এবং ইউনূস সাহেব কিন্তু একবার বলছিল যে আমি কিন্তু দায়িত্ব ছেড়ে চলে যাব। কিন্তু খলিলুর রহমানের ম্যাজিক দেখেন। খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরে লন্ডনে যখন বৈঠক হইলো, তখন কিন্তু ইউনূস সরকারের বরফ গলতে শুরু করলো এবং এক পর্যায়ে ইউনূস সরকার একটা নির্বাচনের ডেট ঘোষণা করে দিল। ওকে, তারপরে দেখেন আবার নভেম্বরে, 2025-এর নভেম্বরে কিন্তু খলিলুর রহমান ভারত সফর করে, যে সফর নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। যদিও এটা শুধু বাংলাদেশের একার সফর না, আরও আরও হচ্ছে যে সার্কভুক্ত দেশগুলো বা ভারতের আরও কয়েকটা, মানে ভারতের আশেপাশের আরও কয়েকটা দেশের প্রতিনিধিরাও ভারতে তারা যায় সফরে। তো ওইখানে আমাদের এই যে একজন আছে মুরব্বি করে, পিনাকির গুরু যাকে বলা হয়, গৌতম দাস দাদা,
খুব চমৎকার করে বিশ্লেষণ করেন, আপনারা ওনার ভিডিওটা দেখবেন। আমি ওই সময় ভিডিওটা দেখছি। তো গৌতম দাস বলল যে খলিলুর রহমান এই মুহূর্তে কেন ভারতে গেছে। ভারতে গেছে হইল মূলত ভারতের সাথে চুক্তি করার জন্য যে আমাদের ইউনূস সরকারকে মাফ করে দেওয়া যায় কিনা, বা ইউনূস সরকারকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় রাখা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য পাঠাইছে, মানে গৌতম দাস বলল। কিন্তু অ্যাকচুয়ালি খলিলুর রহমান কিন্তু যাকে পিনাকি উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করলো, এই খলিলুর রহমান কিন্তু আগে থেকেই বিএনপির লোক। পিনাকি এটা জানে না, এটা যদি কেউ বলে তাহলে সে পিনাকিকে মূর্খ বলতে চায়। যদি পিনাকি খলিলুর রহমানের ব্যাকগ্রাউন্ড জানে না, এই কথা যদি কেউ দাবি করে, তাহলে সে মূর্খ। মানে পিনাকিকে সে মূর্খ বলতেছে, যে পিনাকির এইটুকু খবর নাই যে খলিলুর রহমান, যিনি 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, তিনি হচ্ছে তখন ছিলেন তত্ত্বাবধায়ক যে সরকারের প্রধান লতিফুর রহমান, তার ছিলেন সচিব, একান্ত সচিব। আমাদের ইউনূস সরকারের যেমন ব্যক্তিগত উপদেষ্টা ছিল হইল মাহফুজ, এইরকম ক্লোজ ছিলেন। আরও একটা আত্মীয়তা হইল লতিফুর রহমানের ভাইরা ভাই হইল খলিলুর রহমান, ঠিক আছে। তো বিএনপির উনি খুবই গুপ্ত বলা যেতে পারে, একজন বিএনপির খুবই গুপ্ত একজন কাছের লোক। আবার জিয়াউর রহমানের আমলে প্রথম যখন বিসিএস শুরু হয়, সেই বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান খলিলুর রহমান। সেখান থেকে জিয়াউর রহমানের সাথেও তার একটা সংখ্যা মানে ঘনিষ্ঠতা ছিল। তো 2001-এ অনেকেই বলেন যে, এটা কিন্তু রনিও বলছে, গোলাম মাওলা রনি, যে 2001-এ বিএনপির ক্ষমতায় আসার পেছনে এই খলিলুর রহমানের অনেক ভূমিকা ছিল। তো বিষয়গুলো আপনারা একটু মিলায় দেখেন, হ্যাঁ, বিষয়গুলো মাথায় একটু মিলায় নিয়েন। তো এই যে নভেম্বরে ভারতে সফর খলিলুর রহমানের, এটাই বোঝা যায় যে মূলত উনি একে তো আমেরিকায় সফর করছেন, আবার ভারতে সফর করছেন। এই দুইটা রাষ্ট্রেই বিএনপির সাথে এই দুইটা রাষ্ট্রকে মিলাইয়া দেওয়া বা লিয়াজু করা, বা এই দুইটা রাষ্ট্রের সাথে উনি বিএনপির ব্যাপারে ডিলগুলো মূলত করছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো যে বিএনপিকে শুধু উনি ক্ষমতায় এনেই দেন নাই, বিএনপিকে ক্ষমতায় আসার পরে বিএনপিকে বলছে যে এই যে ভারতের সাথে আমি সফর করছি, তারপরে আমেরিকার সাথে সফর করছি, আপনাদেরকে যে আমি ক্ষমতায় আনবো, শুধু ক্ষমতায় এনে দিয়ে যাব না, আপনাদেরকে ক্ষমতায় টিকায় রাখার জন্য আমিও সরকারে থেকে যাব। মানে আমি অনেক সময় হয় না যে আপনি একটা কোম্পানি থেকে একটা প্রোডাক্ট কিনলেন, তখন কোম্পানি আপনার মেনটেনেন্স বাবদ, মনে করেন আপনি অনেক বড় কোম্পানি, এই ধর পিছনে যে টাওয়ারগুলি আছে, এই টাওয়ারে ধরেন এসি লাগাইছে একটা কোম্পানি থেকে, আপনি আপনার এই টাওয়ারের জন্য এসি কিনছেন। তো কোম্পানি তার মেনটেনেন্সের জন্য একজন কর্মী দিয়ে দিছে, যে এই লোকটা সারা জীবন আপনাদের বিল্ডিং পাহারা দিবে, এখানকার ইলেকট্রিশিয়ান হিসেবে সে কাজ করবে। তো খলিলুর রহমানের মাধ্যমে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার মধ্যস্থতা হয়েছে, সেটার নিরাপত্তা দেওয়ার জন্য খলিলুর রহমান নিজেই বিএনপি সরকারের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম পররাষ্ট্রমন্ত্রী হয় না যে নির্বাচন ছাড়াই কোনো সরকার তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। রাষ্ট্রপতি হয়েছে, বাট পররাষ্ট্রমন্ত্রী এভাবে হয় নাই। তো যাই হোক, তো এখন এই যে পিনাকি দা বিএনপির কত বড় উপকারটা করছে, যে বিএনপির একজন গুপ্ত লোক তাকে রিকোয়েস্ট করে তত্ত্বাবধায়ক সরকারের ঢোকায় দিছে, এবং এই লোকটাই বিএনপির জন্য ক্ষমতাটাকে মানে বিএনপির হাতের মুঠোর ক্ষমতাটাকে নিয়ে আসছে। আর জামাতের জন্য যে উপকারটা পিনাকি করছে, সেটা হইলো জামাতকে অলওয়েজ একটা হাই কনফিডেন্সের মধ্যে রাখছে। আপনি যদি নির্বাচনের আগে পিনাকির ভিডিওগুলো দেখেন, দেখবেন যে হ্যাঁ, জামাত দিতে যাবে, জামাতের বিএনপি চাঁদাবাজ, বা তারেক রহমানের যে চরিত্র হনন, তারেক রহমানকে মার্টিন লুথার কিং বলা বা গুপ্ত গুপ্ত বলে তাকে অলওয়েজ মানুষের কাছে তাকে ডাউন করে রাখছে। আর পেছন দিয়ে তার যে দোস্ত খলিলুর রহমান, তাকে পাঠাইছে যে তুমি যাও, তুমি যাই বিএনপির জন্য মেকানিজম করো, আর আমি এখানে জনগণকে এই কনফিডেন্স দিচ্ছি যে বিএনপি কিছুই না, বিএনপি চাঁদাবাজ, জামাতই ক্ষমতায় আসবে, জামাতকে আমি আলগা কনফিডেন্স দিয়ে রাখবো, ফলে জামাত কোনো ধরনের লবিং করবে না, আর এদিক দিয়ে বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো ঘটনা তাই ঘটছে। জামাতরে নির্বাচনের 2 দিন আগেও বলছে জামাত ক্ষমতায় আসবে, পিনাকি কিন্তু বলছে। আর জামাতও নিজস্ব কোনো মিডিয়া না কিনে এই পিনাকির উপরেই সল্লাল্লাহ মরকা, মানে এই জাকাত ফেতরার মতো করে ফ্রি সার্ভিস, ফ্রি মিডিয়ার উপর নির্ভর করছে জামাত। তো জামাতকে অলওয়েজ হাই কনফিডেন্স দেওয়ার কাজটা কিন্তু পিনাকি করে গেছে। জামাতকে অলওয়েজ বাস্তবতা থেকে দূরে রাখার যে ব্যাপারটা, এটা কিন্তু পিনাকি করে গেছে। তো পিনাকির এখন যেটা হয়েছে, এখন বিএনপি ক্ষমতায় বসে গেছে,
এখন পিনাকির অবস্থা হইল, পাশে একজন বলতেছে আচ্ছা পাশের বাড়ির ছেলেটা যে মেট্রিক পাস করলো, ভালো রেজাল্ট, তো পিনাকি বলতেছে যে মেট্রিক পাস করছে তো কী হয়েছে, ইন্টারে ফেল করবে। ইন্টারে ফেল করার ইন্টার এখন দেখা যায় ইন্টারেও পাস করে গেছে, এখন বলতেছে যে ইন্টারে পাস করলে কী হয়েছে, অনার্সে ফেল করবে। অনার্সে পাস করার পর বলতেছে তাহলে চাকরি পাবে না, এখন চাকরি পায় গেছে। তো পিনাকি যেটা করছে, জনগণকে সে এখনও ওভার কনফিডেন্স দিয়ে যাচ্ছে যে হচ্ছে মানে হলো এই সরকার টিকবে না, কিন্তু বাস্তবতা হইল সরকার যত দিন যাচ্ছে সরকার টিকবে, এবং হচ্ছে সরকারের আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সরকারের সম্পৃক্তগুলো মানে সম্পর্কটা ক্রমশ দৃঢ় হইতেছে। ঠিক আছে? তো এখন পিনাকির এই যে বিশ্লেষণটা, পিনাকির বিশ্লেষণ কিন্তু ফেল করছে, মানে সে যা অ্যাজামশন করছে, সে যা ভবিষ্যৎবাণী করছে, এগুলো কিন্তু হয় নাই। তাহলে এখন প্রশ্ন হলো সে কি ভুল নাকি সে বুঝে শুনে এগুলি করতেছে? এটার প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখবো, সে কি বুঝে শুনে এটা করতেছে কিনা। কারণ হলো পিনাকি যে বাংলাদেশ থেকে ফ্রান্সে গেছে, তার হিজরতের যে রাস্তা সেটা কিন্তু ছিল ইন্ডিয়া। সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে ফ্রান্সে গেছে। এখন অনেকেই একটা থিওরি বলে থাকেন, যারা রয়ের লোক তারা অনেক বেশি ভারত বিদ্বেষী বক্তব্য দেয়। মানে আমি ভারতীয় মিডিয়া থেকে এটা জানতে পারছি যে কেউ যদি রয়ের সদস্য হয় তাইলে তার এটাও একটা আলামত যে সে কথায় কথায় ভারত বিদ্বেষ ছড়াবে, কথায় কথায় ভারত বিদ্বেষ ছড়ায়া ভিতরে ভিতরে ভারতের পারপাস সার্ভ করবে। এইটা আমি তো জানি না, সো না জেনে কারো ব্যাপারে বলবো না, কিন্তু তার এই তথ্যটা নিশ্চিত পিনাকির ব্যাপারে যে সে ইন্ডিয়া হয়েই ফ্রান্সে গেছিল এবং সে এটা কখনো অস্বীকার করে নাই। তো এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ কি তার বিশ্লেষণের উপরে আরও নির্ভর করবে, নাকি বাংলাদেশের মানুষের তার বিশ্লেষণগুলো নিয়ে চিন্তা করা উচিত। যদিও সে হচ্ছে আপনার রাজনৈতিক সচেতনতা তৈরি করে, বাট ক্রুশাল মোমেন্টে তার থেকে কোনো আমি দিক নির্দেশনা দেখি না। কারণ হাদি আন্দোলনে হাদির মারা যাওয়ার পরে মানুষের আসলে কি করা উচিত এটা নিয়ে সে কোনো ভিডিও করে নাই, এবং আমি মনে করি যে সেই সময় তার ভিডিও করা উচিত ছিল। তো ক্রুশাল মোমেন্টগুলোতে কিন্তু সে কোনো দিক নির্দেশনা দেয় না। সে দেখা যায় যে ওই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ আইসা যে অ্যারেস্ট করে, ওই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সে এসে বিশ্লেষণ দেয় যে খালেদা জিয়ার জানাজায় কারা আসছিল, হাদির জানাজায় কে আসছিল, কিন্তু মূল সময়ে সে কোনো দিক নির্দেশনা দেয় না। সো আপনারাই জানাবেন যে পিনাকি যেখানে 100% বলল যে জামাত ক্ষমতায় আসবে, কিন্তু জামাত ক্ষমতায় আসলো না, তারপরে বিএমপিকে সেভাবে পচাইলো, তারপরেও বিএমপি ক্ষমতায় চলে আসলো। আর খলিলুর রহমান, যিনি 2001-এ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার হচ্ছে সহকারী ছিল বা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উপদেষ্টা ছিল, এই তথ্যটা কি খলিল মানে মানে পিনাকি জানতো না, যেখানে সে 1952 সালের ইতিহাস বিশ্লেষণ করে? এটাও আপনারা জানাবেন যে এই তথ্যটা কি পিনাকি জানতো কিনা। যে এবং এটা তো প্রমাণিত যে বিএমপি ক্ষমতায় আসার পরে যখন ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইলো, তখন তো এটা বোঝা গেল যে এই লোকটা বিএমপির আস্থাভাজন। বিএমপি যেখানে ফেকভাবে বলল প্রথমে, যখন এই লোকটাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হইল, তখন বিএমপি বলল যে এই লোকটা বিদেশি নাগরিক, তাকে আমরা চাই না। কিন্তু বিএমপি নির্বাচনে জেতার পরে দেখা গেল এই লোকটাকেই পররাষ্ট্র উপদেষ্টা বানাইলো। তার মানে বোঝা গেল এটা বিএমপির একটা অভিনয় ছিল। তো পিনাকি এটা বুঝতো কিনা, যদি না বুঝে থাকে তাহলে এটা পিনাকির অজ্ঞতা কিনা, এটা আপনারা জানাবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, দেখেন রাজনীতি নিয়ে আপনারা লাফায় লাভ নাই, সাধারণ জনগণের রাজনীতির বল যেটা এটা ছুটে গেছে। এইটা নিয়ে লাফালাফি না করে আপনারা পড়াশোনায় মনোযোগ দেন, ছাত্র হইলে, ব্যবসায়ী হইলে ব্যবসায় মনোযোগ দেন, আর কামলা হইলে আমার মতো কাজে মনোযোগ দেন। জামাত শিবির যেটা করতেছে, তারা ট্রলবাজি করে যেতেছে, এটা তাদের ব্যবসা, তারা রাজনীতি নিয়ে সিরিয়াস না। সো ট্রলবাজি, আপনি যদি তাদের পাল্লায় পরে ট্রলবাজি করেন, আপনাদের যখন পুলিশ নিয়ে যখন দিবে আপনারে, তখন কিন্তু তারা আপনাকে ছাড়াবে না। তাদের দলের লোক হইলে আবার তারা আপনাকে ছাড়াবে। সো জনগণকে বলবো যে আপনারা, আমিও রাজনীতি নিয়ে এখন খুব একটা ভিডিও করি না, জাস্ট এই ভিডিওটা দীর্ঘদিন যাবৎ করার ইচ্ছা ছিল। জনগণের কাছে কারোর ব্যাপারে যদি আমার সন্দেহ হয় এবং সেটার যদি প্রমাণ আমার কাছে থাকে, সেটা জনগণকে সতর্ক করাটা আমি জরুরি মনে করি। যে তার পাল্লায় পইরা আপনারা সরকারকে খোঁচাখুচি করেন না, সে তো বিদেশে আছে, নিরাপদে আছে, বিপদে পড়লে কিন্তু আপনারাই পড়বেন।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।